নমস্কার, আমি পৌলমী সরকার। আজ আমি দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের উপর আলোচনা করব। গত ক্লাসে তোমাদের সাথে আমার কি আলোচনা হয়েছিল যে প্রাণীদের সাড়া প্রদান নিয়ে আলোচনা হয়েছিল, বা প্রাণীরাও সাড়া দিতে পারে। সেখান থেকে আমরা আলোচনা করেছিলাম স্নায়ুতন্ত্র, তাই তো। স্নায়ুতন্ত্রের বিভিন্ন ভাগগুলো আমি বোর্ডে লিখেছিলাম। তো সেই স্নায়ুতন্ত্রের কি নিয়ে আলোচনা হয়েছিল তোমাদের সাথে? নিউরন নিয়ে আমার ডিটেলসে তোমাদের সাথে আলোচনা হয়েছে। তো তোমরা নিশ্চয়ই সেই নিউরন এতদিনে পড়েছো বা তোমরা বুঝতেও পেরেছো সেটা। তো আজকে চলো স্নায়ুতন্ত্রের বাদবাকি যে ভাগগুলো রয়েছে সেসব নিয়ে আমরা আলোচনা করব। তাহলে স্নায়ুতন্ত্রের প্রধান যে অংশ নিউরন, সেটা নিয়ে তো আলোচনা হয়ে গেছে। তো আজকে প্রথমেই আমি তোমাদের সাথে স্নায়ুতন্ত্রের আরেকটি উপাদান অর্থাৎ নিউরোগ্লিয়া সেল নিয়ে আলোচনা করব। তাহলে এই নিউরোগ্লিয়াটা কি? নিউরোগ্লিয়া হচ্ছে একটা সাপোর্টিং সেল হিসাবে কাজ করে, অর্থাৎ স্নায়ুকোষের পাশাপাশি থাকে এই নিউরোগ্লিয়া সেল বা নিউরনের পাশাপাশি থাকে। এই যখন নিউরনের মৃত্যু ঘটে, ঠিক আছে, সেই জায়গাটা দখল করে কে? নিউরোগ্লিয়া সেল। বলতে গেলে কি, স্নায়ুতন্ত্রের মোটামুটিভাবে 90% সেলই কিন্তু নিউরোগ্লিয়া সেল, ঠিক আছে। অনলি 10% থাকে হচ্ছে নিউরন, আর 90%ই কিন্তু থাকে কি? নিউরোগ্লিয়া। অর্থাৎ নিউরোগ্লিয়ার পরিমাণটাই কিন্তু বেশি। আর কি বললাম, এটা সাপোর্টিং সেল হিসাবে কাজ করে। আচ্ছা, তোমাদের মাথায় কি কোনো সময় এসেছে যে স্নায়ুকোষ, আমি আগের দিন তোমাদের সাথে কি আলোচনা করেছিলাম যে স্নায়ুকোষ বা নিউরন কি হয়, যেহেতু সেন্ট্রোজোমটা তার মধ্যে অনুন্নত বা নিষ্ক্রিয় থাকে, তাই কিন্তু সেটা বিভাজন করতে পারে না। তাহলে অনেক সময় আমরা কি শুনি যে আমাদের ব্রেন ক্যান্সার বা ব্রেন টিউমার কেন হয়? তার কারণ কি, যে আমাদের সেখানকার যে সেলগুলো রয়েছে তার অ্যাবনর্মাল সেল ডিভিশনের ফলে কি হয়, বিভিন্ন ধরনের টিউমার বা ক্যান্সারগুলো সাধারণত হয়ে থাকে। তাহলে স্নায়ুকোষ বা নিউরনের তো বিভাজন ক্ষমতাই নেই, তাহলে তার আবার অ্যাবনর্মাল সেল ডিভিশনের তো কোনো প্রশ্ন নেই। তাহলে এই ব্রেন টিউমার কোথা থেকে হচ্ছে বা ব্রেন ক্যান্সার কিভাবে হচ্ছে? আসলে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এই যে নিউরোগ্লিয়া সেলগুলো রয়েছে এগুলো কিন্তু কি করে, সেল ডিভিশন ক্ষমতা রয়েছে এদের অ্যাবনর্মাল সেল ডিভিশনের ফলে কিন্তু এই আমাদের ব্রেন টিউমার বা ব্রেন ক্যান্সার এগুলো সাধারণত হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু আমাদের স্নায়ুকোষ বা নিউরনের জন্য কিন্তু সাধারণত ব্রেন ক্যান্সার বা ব্রেন টিউমার হয় না, যেহেতু তাদের অ্যাবনর্মাল সেল ডিভিশন হওয়ার কোনো প্রশ্নই নেই, ঠিক আছে। এই যে নিউরোগ্লিয়া সেল এগুলো বিভিন্ন ধরনের আছে। যেমন ধরো অ্যাস্ট্রোসাইট, অনেকটা দেখতে এই ধরনের হয়, তোমরা বইতেও ছবি পেয়ে যাবে, অনেকটা দেখতে এরকম হয় অ্যাস্ট্রোসাইট। বা ধরো ক্ষুদ্র মাইক্রোগ্লিয়া সেল যেটা রয়েছে সেটাও কিন্তু, ঠিক আছে, অনেকটা এইরকম হয় মাইক্রোগ্লিয়া। দেখবে তোমরা বইতেও ছবি পেয়ে যাবে। আমি তোমাদের কিছু ছবি দেখাচ্ছি। দেখো এখানে এই যে ছবিগুলো দেখছো, এই যে 4টে ছবি, এগুলো কিন্তু এই বিভিন্ন ধরনের নিউরোগ্লিয়া যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোকে বোঝাচ্ছে, ঠিক আছে। যেমন ধরো এই যেটা আমি আঁকলাম, অ্যাস্ট্রোসাইট, মাইক্রোগ্লিয়া, অলিগোডেন্ড্রোসাইট বা অলিগোডেন্ড্রোগ্লিয়া, এগুলো কিন্তু সবগুলোই নিউরোগ্লিয়া সেলের কি উদাহরণ, ঠিক আছে। তোমরা তোমাদের পরীক্ষাতেও অনেক সময় আসে যে বিভিন্ন ধরনের নিউরোগ্লিয়া সেলগুলোর নাম কি, তখন কিন্তু এই সেলগুলোর নাম তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। এবারে এই গেল মোটামুটি ভাবে তোমার নিউরোগ্লিয়া সেল সম্পর্কে আলোচনা। এবারে স্নায়ুতন্ত্রের গঠনগত যে একক রয়েছে তার মধ্যে পরের যে ভাগটা তাকে কি বলা হয়? স্নায়ু বা নার্ভ। এই স্নায়ু বা নার্ভ কি? আচ্ছা, যখন স্নায়ুকোষ তোমাদেরকে আগের দিন এঁকে দেখিয়েছিলাম তখন কিরকম দেখিয়েছিলাম? অনেকটা এই তো, এইরকম দেখতে অনেকটা। এই তার মধ্যে এই প্রবর্ধকগুলো হচ্ছে কি ডেনড্রান, আর এই যে প্রবর্ধক নিচের দিকে নেমে গেছে এটাকে কি বলা হয়? অ্যাক্সন, তাই তো। এই যে অ্যাক্সনগুলো, এই অ্যাক্সন অনেকগুলো মিলে তৈরি করে কি? স্নায়ু তন্তু, ঠিক আছে। এই অ্যাক্সন অনেকগুলো মিলে তৈরি করে হলো
স্নায়ুতন্তু। এই স্নায়ুতন্তু গুচ্ছকে একত্রে বলা হয় স্নায়ু বা নার্ভ, যেটা কিনা যোগ কলার আবরণ দ্বারা আবৃত থাকে। অর্থাৎ এই স্নায়ু বা নার্ভ যোগ কলার আবরণ দ্বারা আবৃত স্নায়ুতন্তু গুচ্ছ। স্নায়ুতন্তু গুচ্ছ। সাধারণত এই স্নায়ুতন্তু গুচ্ছ যে বারবার বলছি আমি যোগ কলার আবরণ দ্বারা আবৃত থাকে, এটা কিন্তু 3 ধরনের আবরণ দ্বারা আবৃত থাকে। সেই আবরণগুলোর নাম কি? একদম যদি তোমাদেরকে একটু এঁকে দেখাই, তাহলে ধরো একটা স্নায়ু বা এই ধরো, ঠিক আছে, এইরকম এগুলো ধরো কি স্নায়ুতন্তু গুচ্ছ, ঠিক আছে, এগুলো স্নায়ুতন্তু গুচ্ছ। একে ঘিরে যে আবরণটা রয়েছে, ভেতরের যে আবরণটা, ভেতর মানে কি এন্ডো, তার ভেতরের আবরণটাকে বলা হয় কি এন্ডোনিউরিয়াম, ঠিক আছে, এন্ডোনিউরিয়াম। এবারে এন্ডোনিউরিয়াম সহ এই স্নায়ুতন্তু গুচ্ছকে আবার আরেকটি আবরণ ঘিরে থাকে, তাকে বলা হয় কি পেরিনিউরিয়াম, ঠিক আছে, পেরিনিউরিয়াম। এই পেরিনিউরিয়াম সহ স্নায়ুতন্তু গুচ্ছকে আবার আরেকটি আবরণ এখানে ঢেকে থাকে, তাকে কি বলা হয় এপিনিউরিয়াম, ঠিক আছে। তাহলে যদি বলা হয় স্নায়ু বা নার্ভ কাকে বলা হয়, কি বলবো? যোগ কলার আবরণ দ্বারা আবৃত স্নায়ুতন্তু গুচ্ছকে বলা হয় স্নায়ু বা নার্ভ। এটা তোমাদেরকে একটা ছবির সাহায্যেও দেখানো যেতে পারে। এখানে দেখো একটা নার্ভের ছবি ভালো করে দেখো, দেখানো হয়েছে। এই যে এই অংশগুলো, এগুলো হচ্ছে স্নায়ুতন্তু। স্নায়ুতন্তুকে ঘিরে রয়েছে দেখো এই যে এন্ডোনিউরিয়াম, প্রথম যে আবরণটা সেটা এন্ডোনিউরিয়াম। এই এন্ডোনিউরিয়াম সহ স্নায়ুতন্তু গুচ্ছকে দেখো ঘিরে রয়েছে কে পেরিনিউরিয়াম, যেটা আমি এখানে আঁকলাম পেরিনিউরিয়াম। এই পেরিনিউরিয়াম সহ স্নায়ুতন্তু গুচ্ছকে আবার কে ঢেকে রেখেছে এপিনিউরিয়াম। দেখো এই যে বাইরের যে আবরণটা, তাকে বলা হয় এপিনিউরিয়াম, ঠিক আছে। এই 3 ধরনের আবরণ দ্বারা কিন্তু স্নায়ু বা নার্ভ যেটা সেটা আবৃত থাকে। এটা একটা যোগ কলার আবরণ, ঠিক আছে। তাহলে স্নায়ু বা নার্ভের কাজ কি? স্নায়ু বা নার্ভ কিন্তু বিভিন্ন কাজ করে থাকে। যেমন ধরো এটা এখান থেকে স্নায়ু উৎপন্ন হতে সাহায্য করে বা নার্ভ গঠন করতে সাহায্য করে। এছাড়াও ধরো স্নায়ু বা নার্ভ কি করে, বিভিন্ন ধরনের রস সিক্রিট করে, ঠিক আছে, বিভিন্ন ধরনের কাজ কিন্তু স্নায়ু বা নার্ভ করে থাকে। তাহলে এই স্নায়ু বা নার্ভকে আবার 3টি ভাগে ভাগ করা যায়। কি কি সেটা? সেন্সরি নার্ভ, মোটর নার্ভ, আর হচ্ছে আর একটা কি মিশ্র স্নায়ু বা মিশ্র নার্ভ, ঠিক আছে। এই 3টি ভাগে ভাগ করা যেতে পারে। তার মধ্যে সেন্সারি নিউরন কাকে বলা হয় বা সেন্সারি নার্ভ কাকে বলা হয়? যে নার্ভ বা যে স্নায়ুগুলো কি করে উদ্দীপনাকে, আবার বলছি, গ্রাহক থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত বয়ে নিয়ে যায়, তাকে বলা হয় সেন্সারি নার্ভ বা সেন্সারি স্নায়ু। এগুলো কি দিয়ে তৈরি হয় সেন্সারি নার্ভগুলো? এগুলো কিন্তু সেন্সারি নিউরন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এবারে চলে আসো মোটর নার্ভ। তাহলে মোটর নার্ভ কাকে বলা হয় বা মোটর স্নায়ু কাকে বলা হয়? যে সমস্ত স্নায়ু কি করে স্নায়ু উদ্দীপনা, অর্থাৎ স্নায়ু উদ্দীপনা যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সেন্সারি নিউরন নিয়ে গেল, সেখান থেকে অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে আজ্ঞা বা অর্ডারটা কি করে কারক বা ইফেক্টারে বহন করে নিয়ে আসে, তাকে বলা হয় মোটর নার্ভ বা মোটর স্নায়ু।
এই মোটর নার্ভ বা মোটর স্নায়ু কি নিয়ে তৈরি হয়? এগুলো মোটর নিউরন নিয়ে তৈরি হয় মোটর নার্ভ বা মোটর স্নায়ু, ঠিক আছে। আর মিশ্র স্নায়ু কি? মিশ্র কথাটা থেকেই বুঝতে পারছো মিশ্র মানে কি, দুটো জিনিস মিলে তৈরি হয়েছে মিশ্র, তাই তো। কি কি নিয়ে? সেটা হচ্ছে যারা সেন্সারি স্নায়ু এবং মোটর স্নায়ু বা মোটর নার্ভ নিয়ে তৈরি হচ্ছে যে সমস্ত স্নায়ু, দুটোই থাকবে, সেন্সারিও থাকবে মোটরও থাকবে, বা সেন্সারি নিউরন এবং মোটর নিউরন নিয়ে তৈরি হচ্ছে যে সমস্ত স্নায়ু, তাকে বলা হয় মিশ্র স্নায়ু, ঠিক আছে। যদি আমরা উদাহরণ দেখি তাহলে কি বলবো? সেন্সারি নার্ভ বা সেন্সারি স্নায়ু কোথায়? যেমন ধরো অপটিক নার্ভ বা অডিটরি নার্ভ, অপটিক চোখে, তাই তো। এই সমস্ত নার্ভগুলো হচ্ছে সেন্সারি নার্ভের উদাহরণ। এবারে চলে আসো মোটর নার্ভ কোথায় দেখা যায়? যেমন ধরো অকিউলোমোটর, সেটা হচ্ছে একটা মোটর স্নায়ু বা মোটর নার্ভের উদাহরণ। আর মিশ্র স্নায়ু কি? যেমন ধরো ভেগাস স্নায়ু, ঠিক আছে, মনে থাকবে মিশ্র স্নায়ু হচ্ছে ভেগাস স্নায়ু। এগুলো হচ্ছে মিশ্র স্নায়ুর উদাহরণ। তোমাদের যে এই উদাহরণগুলো বললাম, যেমন অপটিক, অডিটরি, অকিউলোমোটর, ভেগাস, এগুলো হচ্ছে এই স্নায়ুগুলো সম্পর্কে তোমরা যখন মস্তিষ্ক পড়বে, সেখানে কর্টিক স্নায়ু, সুষুম্নীয় স্নায়ু সম্পর্কে পড়বে, সেখানে এগুলো ডিটেলসে আমরা আলোচনা করব, ঠিক আছে। এখানে শুধু উদাহরণ হিসাবে নামগুলো মনে রাখলেই চলবে। এই গেল তোমাদের স্নায়ু নিয়ে, স্নায়ু বা নার্ভ নিয়ে আলোচনা, ঠিক আছে। এবারে চলে আসো স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়া। এখানে আবার একটু ছবিটা আঁকতে হবে বোঝানোর জন্য। তাহলে এটা ধরো স্নায়ু, তাই তো, এটা ধরো স্নায়ু বা স্নায়ু অর্থাৎ কি? নিউরনের একটা ছবি। এই নিউরনের ছবির মধ্যে এই অংশটা কি? কোষ দেহ, তাই তো। এই কোষ দেহ যখন অনেকগুলো কোষ দেহ মিলিত হয়ে একটা ঈষৎ ফোলা যখন গ্রন্থি সৃষ্টি করে, তখন তাকে বলা হয় স্নায়ু গ্রন্থি। কেমন হয় দেখতে? যেমন ধরো এই ধরো কোষ দেহগুলো, ঠিক আছে, এই ধরো কোষ দেহ হলো। এই দেখো অনেকগুলো কোষ দেহ এখানে মিলে একটা ঈষৎ ফোলা একটা গ্রন্থি সৃষ্টি করেছে, একেই বলা হয় স্নায়ু গ্রন্থি। মনে থাকবে এই যে কোষ দেহগুলো একসাথে মিলে এটা তৈরি হয়েছে। তাহলে এই স্নায়ু গ্রন্থির কাজ কি? এই স্নায়ু গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের স্নায়ুগুলো তৈরি হয়। এছাড়াও কি করে স্নায়ু গ্রন্থি? এই স্নায়ু গ্রন্থি থেকে এক ধরনের রস খরিত হয়, যে রসটা কি স্নায়ুতন্ত্রকে সিক্ত রাখে, ঠিক আছে, সেটাই হচ্ছে স্নায়ু গ্রন্থির কাজ। তাহলে এটা মুছে দিচ্ছি, স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়া। এবারে চলে আসি আমরা স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস। সাইন্যাপস কাকে বলা হয়? সাইন্যাপস হচ্ছে দুটো নিউরনের সংযোগস্থল, অর্থাৎ একটা নিউরন শেষ হচ্ছে আর আরেকটা নিউরন শুরু হচ্ছে, তার মাঝখানে যে গ্যাপটা, তাকেই বলা হয় কিন্তু সাইন্যাপস, ঠিক আছে। তার মানে এটা যদি একটা কি স্নায়ু বা নিউরনের ছবি, একটা নিউরনের ছবি হয়, স্নায়ুকোষ বা নিউরন, তাহলে দেখো এটা কি? এখানে শেষ হলো একটা, আর এখান থেকে কি আর একটা শুরু হবে, তাই তো। এইভাবে আর একটা শুরু হবে। এই যে শুরু, এখানে জায়গা কমের জন্য আমি সম্পূর্ণ রাখতে পারলাম না, এই যে মাঝখানের যে গ্যাপটা, এটাকে কি বলা হয়? সাইন্যাপস বা স্নায়ু সন্নিধি। এখানে দেখো তার মানে কি, এইখানে এই যে লাস্টে এই অংশটা কি? প্রান্তবুরুষ, আর এই তার এখানে যে ফোলা যে অংশগুলো রয়েছে তাকে বলা হয় সাইন্যাপটিক নব। এই সাইন্যাপটিক নবটিকে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দেখলে বড় দেখাবে অনেকটা, কি এই ধরনের, তাই তো। এটা ধরো একটা সাইন্যাপটিক নবের ছবি। এবারে এখানে আরেকটা যে স্নায়ু কোষ শুরু হচ্ছে বা নিউরনের শুরু হচ্ছে, সেটার কি? এই অংশটা হচ্ছে কি? ডেনড্রন, তাই তো। এখানে ধরো একটা ডেনড্রনের আমি
ছবি আঁকলাম, এখানে কি রয়েছে, রিসেপ্টর রয়েছে। তাহলে এটা হচ্ছে সাইন্যাপটিক নার্ভ, এটা একটা ডেনড্রনের ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে যদি দেখা যায় তাহলে এরকম একটা ছবি দেখতে পাচ্ছি। মাঝখানে দেখো একটা গ্যাপ রয়েছে, তাহলে এই গ্যাপটাই হচ্ছে কি সাইন্যাপস বা স্নায়ু সন্নিধি, এই গ্যাপটাই হচ্ছে সাইন্যাপস। এবারে এই যে সাইন্যাপসের এই যে অংশটা অর্থাৎ সাইন্যাপটিক নবের এখানে যে অংশটা রয়েছে সেই যে পর্দাটা, ঠিক আছে, এখানকার যে পর্দাটা একে বলা হয় কি প্রি সাইন্যাপটিক মেমব্রেন, প্রি সাইন্যাপটিক মেমব্রেন। আর এই পাশে যে পর্দাটা অর্থাৎ এই ডেনড্রনের যে পর্দাটা তাকে কি বলা হয় পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন, পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন হলো। তার মানে সাইন্যাপসের প্রথম এই সাইডের প্রথম যে পর্দাটা তাকে বলা হয় প্রি সাইন্যাপটিক, আর পরের পর্দাটিকে বলা হয় পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। এই সাইন্যাপটিক নবের মধ্যে অনেক ভেসিকেল থাকে, এরকম থলি বা ভেসিকেল থাকে। এই থলিগুলোর মধ্যে কি হয়, এক ধরনের রাসায়নিক পদার্থ পূর্ণ থাকে থলিগুলোতে, তাকে বলা হয় নিউরোট্রান্সমিটার বা অনেকে সেটাকে নিউরো হরমোনও বলা হয়। কি নাম, এই থলিগুলোর মধ্যে যে রাসায়নিক পদার্থ থাকে তার নাম হলো নিউরোট্রান্সমিটার বা অনেকে এটাকে নিউরো হরমোনও বলে থাকে হলো। এবারে দেখো কি হয়, তাহলে এটা যদি সাইন্যাপটিক নব আর এটা যদি আরেকটা নিউরনের অংশ হয় বা ডেনড্রনের অংশ, তাহলে কি আমার স্নায়ু উদ্দীপনা এই পাশ থেকে এই পাশে যাচ্ছে। যখন স্নায়ু উদ্দীপনা সাইন্যাপটিক নবের এখানে পৌঁছবে তখন কি হবে, এখানে বিভিন্ন থলিগুলো রয়েছে, এই থলিগুলো কি, এই থলিগুলো থেকে এই নিউরোট্রান্সমিটার বা নিউরো হরমোন বেরিয়ে আসবে, ঠিক আছে। এই নিউরোট্রান্সমিটার একটা উদাহরণ ধরো অ্যাসিটাইল কোলিন, এটা একটা নিউরোট্রান্সমিটার উদাহরণ, তোমাদের শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। একটা নিউরোট্রান্সমিটারের নাম কি অ্যাসিটাইল কোলিন। এবারে এখান থেকে যখন বেরিয়ে আসবে এই নিউরোট্রান্সমিটার, সে কি করবে প্রি সাইন্যাপটিক মেমব্রেন ভেদ করে এই যে ফাঁকা অংশটা সাইন্যাপসকে ভেদ করে কি করবে, সে এই যে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে এখানে যে রিসেপ্টরগুলো রয়েছে এই রিসেপ্টরের উপর কাজ করবে এবং স্বাভাবিকভাবেই সে কিন্তু যখন প্রি সাইন্যাপটিক মেমব্রেন ভেদ করবে সে তার সাথে কি করবে, সেই স্নায়ু উদ্দীপনা যেটা আসছিল সেই স্নায়ু উদ্দীপনাকে নিয়ে পরবর্তী নিউরনের মধ্যে চলে আসবে, ঠিক আছে। এটা খুব সংক্ষেপে আমি তোমাদের বললাম, তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে তখন কিন্তু তোমরা আরও জানতে পারবে যে এই ঘটনাগুলোর মধ্যে অনেক আয়নিক চেঞ্জ হয় বা আয়নের বিনিময়ের মাধ্যমে কিন্তু এই কাজগুলো হয়ে থাকে। তোমাদের এখন ক্লাস 10-এর জন্য এটুকু জানলেই হবে যে যখন স্নায়ু উদ্দীপনা এই অংশে আসে তখন সেখান থেকে এই ভেসিকেল বা যে থলিগুলো রয়েছে সেখান থেকে নিউরোট্রান্সমিটার বা নিউরো হরমোন বেরিয়ে আসে এবং তারা প্রি সাইন্যাপটিক মেমব্রেন ভেদ করে সাইন্যাপসের মধ্য দিয়ে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে অর্থাৎ আরেকটা নিউরনের অংশে চলে আসে। এইভাবেই কিন্তু স্নায়ু উদ্দীপনা এক নিউরন থেকে আরেক নিউরনের মধ্যে সঞ্চালিত হয়, ঠিক আছে। এখানে একটা বিষয় সেটা হচ্ছে এই দেখো এই যে দুটো, একটা নিউরনের অংশ এটা আরেকটা নিউরনের অংশ, এরা কিন্তু কোনো কি অ্যানাটমিক্যালি যুক্ত নয়, অর্থাৎ কোনো মেমব্রেন বা ঝিল্লি দিয়ে কিন্তু যুক্ত নেই, এরা ফাংশনালি যুক্ত অর্থাৎ একে অপরের কাজের জন্য যুক্ত রয়েছে, কোনো ঝিল্লি বা মেমব্রেন দিয়ে কিন্তু এরা আটকানো নেই। এর ফলে যখন আমরা কোনো নতুন নতুন জিনিস শিখি তখন কি হয়, নতুন নতুন সাইন্যাপস গঠিত হয়। আবার ধরো কোনো একটা কাজ কি হয়, অনেক দিন যদি আমরা অনুশীলন না করি বা অভ্যাস না করি তখন সেটা কি হয়, আমরা ভুলে যাই। কেন ভুলে যাই, তখন কিন্তু এই সাইন্যাপস যেটা তৈরি হয়েছিল সেটা একটু দূরে সরে যায়, ঠিক আছে, সেই জন্য আমরা জিনিস ভুলে যাই। কিন্তু যদি আবার পরবর্তীতে সেগুলো আবার অনুশীলন করি তখন কিন্তু এরা আবার কাছাকাছি চলে আসে, তখন দেখবে আবার পুরনো জিনিসগুলো আবার আমাদের মনে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই গেল তোমাদের সাইন্যাপস বা স্নায়ু সন্নিধি। তাহলে এতক্ষণ আমরা যত কিছু নিয়ে আলোচনা করলাম সেগুলো কি ছিল, সেগুলো হচ্ছে স্নায়ুতন্ত্র, তাই তো। স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম।
এবং সেখান থেকে নিউরন, তারপর তোমার সাইন্যাপস, তারপর স্নায়ুগ্রন্থি, তারপর স্নায়ু বা নার্ভ, স্নায়ুতন্ত্র, এসব সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং এখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের শরীরের এই সারা প্রদানগুলোতে কিন্তু মস্তিষ্ক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে গুরুত্বপূর্ণ একটা অংশ মস্তিষ্ক, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় পালন করছে। এবারে চলো একটু অন্যভাবে চিন্তা করি। ধরো আমরা ঘুমিয়ে আছি, তাই তো? যখন আমরা ঘুমিয়ে থাকি তখন কি আমাদের মস্তিষ্ক নিস্তেজ অবস্থায় থাকে, মস্তিষ্ক তখন কাজ করছে না। কিন্তু তখন যদি আমাদের শরীরে একটা মশা বসে, ঠিক আছে, তাহলে কি আমরা ঘুমের মধ্যেও কিন্তু সেই মশাটাকে মারি বা তাড়িয়ে দিই, কিন্তু মস্তিষ্ক তো কাজ করছে না। তাহলে আমাদেরকে সেই সিগন্যালটা কে দিচ্ছে যে মশাটাকে তাড়িয়ে দিতে হবে? এই সিগন্যালটা কে দিচ্ছে? নিশ্চয়ই কেউ দিচ্ছে। আচ্ছা, 1750 সালে বিজ্ঞানী স্টিফেন হেলস 1750-এ তিনি একটি পরীক্ষা করেছিলেন। কার উপর পরীক্ষা করেছিলেন? তিনি কুনো ব্যাঙের উপর পরীক্ষা করেছিলেন। তিনি কি করেছিলেন? কুনো ব্যাঙের মস্তিষ্কটাকে বিনষ্ট করেছিলেন, নষ্ট করে দিয়েছিলেন। নষ্ট করে দিয়ে কুনো ব্যাঙের পায়ে একটা আলপিন দিয়ে ফুটিয়ে দিয়েছিলেন, পায়ে খোঁচা দিচ্ছিলেন। তাহলে কি হবে? কুনো ব্যাঙকে যদি পায়ে খোঁচা দেওয়া হয় তাহলে তার একটা ব্যথা সৃষ্টি হবে। ব্যথা সৃষ্টি হলে সে কি পাটা কুঁকড়ে নেবে, তাই তো? তাহলে কিভাবে কুঁকড়ে নেবে? তার যে ব্যথা নামক যে উদ্দীপনাটা, সেটা তার কি সেন্সরি নিউরনের মধ্য দিয়ে কোথায় যাবে? মস্তিষ্কে যাবে। মস্তিষ্ক তখন কি অর্ডার পাঠাবে পায়ের পেশিকে, যে তুমি কুনো ব্যাঙের পায়ের পেশিতে যে তুমি পাটা তুলে নাও। কিন্তু এখানে কি করেছেন বিজ্ঞানী? তিনি কিন্তু মস্তিষ্কটাকে বিনষ্ট করে দিয়েছেন। কিন্তু তারপরেও যখন পিন দিয়ে তাকে পায়ে খোঁচা দেওয়া হচ্ছে, তখন কিন্তু পাটাতে এসে কুঁকড়ে নিচ্ছে কুনো ব্যাঙ। কিভাবে নিচ্ছে? মস্তিষ্ক তো নেই। তাহলে তাকে এই অর্ডার কে দিচ্ছে যে তুমি পাটা তুলে নাও? নিশ্চয়ই অন্য কেউ একজন কাজ করছে। কে কাজ করছে? যে কাজ করছে তার নাম হচ্ছে কে? সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড, ঠিক আছে? অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে দুটো অংশ নিয়ে গঠিত, একটা মস্তিষ্ক আর একটা সুষুম্না কাণ্ড, সেই সুষুম্না কাণ্ড এখানে কাজ করছে। তাহলে যখন কোনো প্রতিক্রিয়ায় সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ যে সমস্ত প্রতিক্রিয়া অনৈচ্ছিক এবং স্বতঃস্ফূর্ত এবং সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই প্রতিক্রিয়াগুলোর নাম দেওয়া হলো কি? প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন, ঠিক আছে? প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। তাহলে রিফ্লেক্স অ্যাকশন কাকে বলা হয়? যে যখন সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত যে সমস্ত প্রতিক্রিয়া অনৈচ্ছিক এবং স্বতঃস্ফূর্ত দ্রুতভাবে নিয়ন্ত্রিত হয়, সেই প্রতিক্রিয়াগুলোকেই বলা হয় প্রতিবর্ত ক্রিয়া। এই প্রতিবর্ত ক্রিয়াকে কিন্তু এবার দুটো ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ? একটা হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া, আর একটা কি? সহজাত বা জন্মগত প্রতিবর্ত ক্রিয়া, আর একটা হলো শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া। তাহলে সহজাত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলা হয়? সহজাত অর্থাৎ যেটা জন্মের পর শেখাতে হয় না, ঠিক আছে, বা কোনো অনুশীলনের দরকার হয় না, এটা জন্মের পর এমনি এমনি চলে আসে বা হয়ে থাকে, সেটাই হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। যেমন ধরো জন্মের পর শিশুদের স্তনপানের যে ইচ্ছা, সেটা কি কাউকে শিখে দিতে হয়? শিশুদের কখনোই না। বা ধরো চোখে আলো পড়লে চোখ বন্ধ হয়ে আসে, সেটা কি কখনো সময় তোমাদের শিখিয়ে দিতে হয়? ধরো তোমরা রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার পাশে কেউ আছে, তোমার মা আছে, ধরো তো চোখে আলো পড়লো, তোমার মা কি বলেন যে এই চোখে আলো পড়েছে, চোখ বন্ধ কর, তারপরে তুমি করো? নাকি তোমার এমনিতেই চোখ বন্ধ হয়ে আসে? এমনিতেই আসে। এর জন্য কোনো অভ্যাস, কোনো অর্ডারের কিছু দরকার নেই। তো সেক্ষেত্রে সেটাকে বলা হয় কি? সহজাত প্রতিবর্ত ক্রিয়া। এটা জন্মগত, ঠিক আছে, জন্মের পর এমনিতেই এটা চলে আসে, এটা হচ্ছে সহজাত। এবারে চলে আসে শর্তাধীন। শর্তাধীন কথার অর্থ কি? তার মানে কোনো শর্ত সাপেক্ষে হয়, বা এটা হচ্ছে, এটাকে অভ্যাস নির্ভর প্রতিবর্ত ক্রিয়াও বলা হয়। অর্থাৎ যে সমস্ত প্রতিবর্ত ক্রিয়া সহজাত নয়, যার জন্য অভ্যাসের বা অনুশীলনের দরকার হয়, তাকে বলা হয় কি? শর্তাধীন বা শর্তাধীন প্রতিবর্ত
ক্রিয়া। যেমন কি উদাহরণ দিতে পারি, যেমন ধরো শিশুদের হাঁটতে শেখা বা কথা বলতে শেখা। ঠিক আছে, শিশুরা কিন্তু একবারে হাঁটতে পারে না, তারা প্রথমে কিছু ধরে দাঁড়ায়, তারপর 1 পা 2 পা করে হাঁটতে শেখে। বা ধরো কথা বলতে শেখা, প্রথমেই তারা উচ্চারণ করতে পারে না, অনেকদিন অভ্যাসের পর, অনুশীলনের পর কিন্তু তারা ঠিকঠাক কথা বলতে পারে। তো এগুলো যেহেতু একটা শর্তের অধীনে বা তোমার অভ্যাসের মাধ্যমে হচ্ছে, তাই এই ক্রিয়াগুলোকে বলা হয় কি শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, বা জন্ম একটা হলো সহজাত আর একটা হচ্ছে শর্তাধীন। এবারে এই শর্তাধীন যে প্রতিবর্ত ক্রিয়া, তার উপর কিন্তু বিজ্ঞানী প্যাভলভ একটি সুন্দর পরীক্ষা করেছিলেন। প্যাভলভ কি পরীক্ষা করেছিলেন? তিনি যে পরীক্ষাটা করেছিলেন সেখানে তিনি একটি কুকুরকে একটা দিনের একটা নির্দিষ্ট সময়ে খাবার দিতেন। যখন খাবার দিতেন দেখতেন যে কুকুরের লালা নিঃসরণ হচ্ছে। এই লালাক্ষরণটা কিন্তু একটি সহজাত প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, এটা তার এমনিতেই হচ্ছে, তাকে বলতে হচ্ছে না, খাবার দেখে তার এমনিতেই লালাক্ষরণ হতো। তো এইভাবে কিছুদিন চলার পর কি করা হয়, তাকে খাবার দেওয়ার ঠিক আগ মুহূর্তে একটা ঘণ্টার ধ্বনি দেওয়া শুরু করলেন। ঠিক আছে, এভাবেও কিছুদিন তার গেল যে খাবার দেওয়ার ঠিক আগ মুহূর্তে একটা ঘণ্টার ধ্বনি হতো, তারপর তাকে খাবার দেওয়া হতো। ঠিক আছে, এর কিছুদিন পর বিজ্ঞানী কি করলেন, বিজ্ঞানী এবারে তাকে শুধু ঘণ্টার ধ্বনিটা দিলেন, সেই একই সময় শুধু ঘণ্টার ধ্বনি করলেন, কিন্তু কোনো খাবার দিলেন না। দেখলেন যে কুকুরের কিন্তু একইভাবে লালা নিঃসরণ হচ্ছে, খাবার নেই তবুও শুধু ঘণ্টার ধ্বনি শুনেই তার লালা নিঃসরণ হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে সেই ঘণ্টার ধ্বনি সেই লালাক্ষরণের সাথে কি প্রতিবর্তিত হয়েছে, তাই তো? তার একটা অভ্যাস বা অনুশীলন হয়ে গেছিল যে ঘণ্টার ধ্বনি খাবার পরেই যেহেতু আমাকে খাবার দিবে, তাই ঘণ্টার ধ্বনিটা পাওয়ার পরে তার অটোমেটিক কি লালাক্ষরণ শুরু হয়। এটা কিন্তু একটা অভ্যাস নির্ভর প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, বা শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া মনে থাকবে, অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া তার ছিল এটা, মানে ঘণ্টার ধ্বনি শুনেই তার লালাক্ষরণ, খাবার ছাড়াই। এভাবে যদি কিছুদিন চলা যায় যে শুধু ঘণ্টার ধ্বনি দিচ্ছেন আর খাবার দিচ্ছেন না, কিছুদিন চলার পর তখন কিন্তু আবার লালাক্ষরণ বন্ধ হয়ে যাবে, যেহেতু তাকে আর খাবার দেওয়া হচ্ছে না। তাহলে দেখো এই সুন্দর একটা পরীক্ষার মাধ্যমে প্যাভলভ বুঝিয়েছিলেন যে কোনটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া আর কোনটা শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, এই যে প্রতিবর্ত ক্রিয়া, এটাকে কিন্তু আরো দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা কি সরল প্রতিবর্ত ক্রিয়া আর একটা হলো জটিল প্রতিবর্ত ক্রিয়া। সরল প্রতিবর্ত ক্রিয়া যে সমস্ত ক্রিয়া শুধুমাত্র সুষুম্না কাণ্ড দ্বারাই নিয়ন্ত্রিত হয়, তাকেই বলা হয় সরল প্রতিবর্ত ক্রিয়া। আর যে প্রতিবর্ত ক্রিয়া সুষুম্না কাণ্ড শুধু না, মস্তিষ্ক সাহায্য করতে হয়, তাকে বলা হয় জটিল প্রতিবর্ত ক্রিয়া। সরলের মধ্যে তো যেমন চোখে আলো পড়লে চোখ বন্ধ হয়ে যায় সেটা, আর জটিল প্রতিবর্ত ক্রিয়া যেটা মস্তিষ্ক দিয়ে পরিচালিত হয়, যেমন ধরো ব্যাঙের শিকার ধরা বা হাঁটতে শেখা, কথা বলতে শেখা, এগুলোতে কিন্তু মস্তিষ্কের দরকার হয়, তাই তাকে জটিল প্রতিবর্ত ক্রিয়া বলা হয়ে থাকে। এবারে চলে আসো লাস্ট যে অংশটা, সেটা হচ্ছে প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্স আর্ক। অর্থাৎ প্রতিবর্ত ক্রিয়ায় স্নায়ু স্পন্দন যে পথে পরিবাহিত হয় তাকে বলা হয় প্রতিবর্ত চাপ। ঠিক আছে, কোন পথে তাহলে চলো দেখে নিই। যেমন ধরো এক্ষেত্রে কি হয়, স্নায়ু স্পন্দন যেটাকে আমরা উদ্দীপনা হিসাবে বলতে পারি, তাই তো? এই উদ্দীপনা শরীরে কে গ্রহণ করে? আগেও আলোচনা হয়েছে, গ্রাহক, তাই তো? শরীরে গ্রাহক রয়েছে বা স্কিনে গ্রাহক রয়েছে, সেই গ্রাহক উদ্দীপনা গ্রহণ করে। সেই উদ্দীপনা কার মাধ্যমে? সেন্সারি নিউরনের মাধ্যমে। সেন্সারি নিউরনের মাধ্যমে কোথায় চলে যায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, অর্থাৎ এখানে সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় যেহেতু, তাই এটা সুষুম্না কাণ্ডে চলে যায়। সুষুম্না কাণ্ড তখন সাড়া বা রেসপন্স কার মাধ্যমে পাঠায়? মোটর নিউরনের মাধ্যমে পাঠায়। কোথায় পাঠায়? কারক বা ইফেক্টারে। এই কারক বা ইফেক্টার কি? যে অংশটা উদ্দীপিত হয়, তাই তো? এই অংশটাই সাড়া দেয় বা উদ্দীপিত হয়। খুব মিল পাচ্ছ,
যেটা আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম রেখাচিত্রের সাহায্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দিয়ে অর্থাৎ মস্তিষ্ক দিয়ে বুঝিয়েছিলাম, সেটাই সেই জায়গাটা শুধু সুষুম্না কাণ্ড আসছে, আর বাদ বাকি দেখো সমস্ত কিছু এক। যারা পড়েছো বাড়িতে তারা অবশ্যই জিনিসটা রিলেট করতে পারছো। প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত ক্রিয়ায় একই জিনিস, শুধু গ্রাহক দ্বারা উদ্দীপনা গৃহীত হচ্ছে, তাই তো। যেমন ধরো গরম কিছুতে হাত পড়লো বা চোখে আলো পড়লো, ধরো চোখে কিছু আলো পড়লো, তখন কি আলো এখানে উদ্দীপনা হিসাবে কাজ করছে, সেটা কি শরীরের গ্রাহক গ্রহণ করলো, সে তখন সেন্সরি নিউরনের মাধ্যমে তাকে সুষুম্না কাণ্ডে পাঠিয়ে দেয়। সুষুম্না কাণ্ড মোটর নিউরনের মাধ্যমে এখানে কারক বা ইফেক্টরে পাঠিয়ে দেয়, অর্থাৎ যে অঙ্গটা উদ্দীপিত হবে সে তখন উদ্দীপিত হয় বা সাড়া দেয়। এক্ষেত্রে সেন্সরি নিউরন এবং মোটর নিউরন কিন্তু কি হিসাবে কাজ করলো, বাহক হিসাবে কাজ করলো। তাহলে এই যে রেখাচিত্রের মাধ্যমে পথটা দেখানো হলো, একেই বলা হয় প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত ক্রিয়ার কি স্নায়বিক পথটা, স্নায়ু উদ্দীপনাটা যে পথে বাহিত হচ্ছে। ঠিক আছে, এই ছিল তোমাদের প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্স আর্ক। তাহলে এই প্রতিবর্ত ক্রিয়ার দরকারটা কি, তাই তো। ধরো তোমরা যখন খাবার খাচ্ছ, তখন খাবার অনেক সময় শ্বাসনালীতে ঢুকে যায়, তখন কি হয়, সাথে সাথে হাঁচি চলে আসে। তাহলে কি এটা একটা প্রতিবর্ত ক্রিয়ার সাথে সাথে তাৎক্ষণিক হচ্ছে, তখন আমরা কি সেখান থেকে রিলিফ পাই বা আমাদের শ্বাসযন্ত্র থেকে সেই খাবারটা হয়তো বেরিয়ে যায় এবং তখন আমরা শান্তি পাই, তাই তো। বা চোখে ধুলো পড়লো, সাথে সাথে চোখ বন্ধ বা ধুলো পড়ার উপক্রম হলো, তখনই চোখটা বন্ধ হয়ে আসে। তো এগুলো কি আমাদেরকে দৈনন্দিন জীবনে অনেকভাবে সাহায্য করছে। এগুলোই কিন্তু প্রতিবর্ত ক্রিয়ার একটা কি আমাদেরকে সাহায্য করছে। এগুলোর মাধ্যমে আমরা অনেক জিনিস থেকে বা অনেক বিপদ থেকে খুব সহজেই কিন্তু কি ছাড়া পাচ্ছি, তাই তো। আমাদেরকে এইভাবে প্রতিবর্ত ক্রিয়া সাহায্য করছে। তাহলে আজ তোমাদের কি কি নিয়ে আলোচনা হলো, স্নায়ুতন্ত্রের বাদবাকি যে পার্টগুলো ছিল গত ক্লাসের পর, যেমন নিউরোগ্লিয়া, স্নায়ু বা নার্ভ, সাইন্যাপস বা স্নায়ু সন্ধি, এগুলো তো পড়বেই, তার সাথে সাথে কিন্তু প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত ক্রিয়াটাও তোমরা পড়বে। এই তোমাদের মোটামুটিভাবে ডিটেলসে আমি তোমাদের সাথে আলোচনা করে নিলাম স্নায়ুতন্ত্র নিয়ে। তোমরা বাড়িতে অবশ্যই জিনিসগুলো ভালো করে পড়ো, কোনো প্রশ্ন থাকলে আমায় অবশ্যই জিজ্ঞেস করবে, আমি সেগুলোর অ্যান্সার তোমাদের দেব। তাহলে আজ এই পর্যন্তই, আবার তোমাদের আগামী কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। তাহলে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার।